প্রধান উপদেষ্টার সাথে নাহিদ ইসলামের সাক্ষাৎ, পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ এনসিপি আহ্বায়কের। বিএনপিকে সরকারের প্রতিপক্ষ বানানো হচ্ছে অভিযোগ নেতাদের। নির্বাচনী রোডম্যাপের দাবিতে এখনই রাজপথ উত্তপ্ত করতে চায় না দলটি। নির্বাচন তো সমস্ত দেশের মানুষের এটা অধিকার। যারা বাংলাদেশের মানুষকে তার মালিকানা থেকে বঞ্চিত করতে চায়, তাদের যদি কোনো ষড়যন্ত্র থাকে সেটা তো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংশোধনের আশ্বাস অর্থ মন্ত্রণালয়ের। আগে বাতিল ও চেয়ারম্যান অপসারণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের। চালুর 4 দিন পরই বন্ধ গোলাপি বাস সেবা, মালিক শ্রমিকদের পাল্টাপাল্টি দোষারোপ। কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত যাত্রীরা। টিকেটের কোনো অপশন দেখিনি এখন পর্যন্ত, কোনো কাউন্টারও দেখিনি। আগে ওইভাবে উঠেছে, এখন ওইভাবে উঠেছে। সাধারণ মালিক আছি, তারা ট্যাক্সও পায় নাই, ড্রাইভাররাও বেতন পায় নাই। আসামিদের গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রজ্ঞাপন জারি। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, লাভ ক্ষতি নিয়ে যুক্তি পাল্টা যুক্তি। অত্যন্ত আধুনিক যেই টেকনোলজি আছে এগুলো নিয়ে আসবে, তাহলে বন্দরের আমাদের যে প্রোডাক্টিভিটি বর্তমানে আছে সেটা আরও বেড়ে যাবে। টাকা নিয়ে শুধু ক্রেন দিয়ে নামানো ওঠানো, ওই ক্রেন তো আছেই। এরা হয়তো 20টা নামাচ্ছে, আপনি হয়তো 22টা নামাইতে পারবেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা। বর্তমানে অধ্যয়নরতদের চলে যেতে হবে অন্যত্র। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সাক্ষাৎ করতে যান। পরে তিনি বলেন, সকাল থেকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে এ নিয়ে আলোচনার জন্য যমুনায় যান। প্রধান উপদেষ্টার দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন এনসিপি প্রধান। বলেন, রাজনৈতিক দলগুলো এক জায়গায় পৌঁছাতে না পারলে কাজ করতে পারবেন না বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই অবস্থায় ডক্টর ইউনূসকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছে এনসিপি আহ্বায়ক। এই সাক্ষাতের বিষয়ে যমুনা টেলিভিশনে বিস্তারিত জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এমন খবরের ব্যাপারে আলোচনা করার জন্য আজ সন্ধ্যা 7টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা এই কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তিনি তার পদে থাকার ব্যাপারটি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তো সেক্ষেত্রে এমন কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, লাখ মানুষের ত্যাগ, সেই ত্যাগের প্রতি দায়বদ্ধতা এবং পুরো দেশের মানুষের ভবিষ্যৎ এবং জাতীয় ঐক্যের বিষয়টি ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়েই এখনোই কোনো আন্দোলনে যেতে চায় না বিএনপি। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আছে সাংগঠনিক প্রস্তুতি। দলটি মনে করছে তাদের দাবি উপেক্ষা করছে সরকার, বরং নির্বাচনের কথা বললেই বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে বলে মনে করেন নেতারা। সহকর্মী সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। বারবার জাতির সামনে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি, কিন্তু সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের শেষ অথবা 26 জুনের সময়সীমা জানান দেওয়ার মধ্যেই থমকে আছে তা। দলের নীতি নির্ধারকরা বলছেন, সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি কেবল একক রাজনৈতিক দল হিসেবে বিএনপির নয়, বরং বাদবাকি সকলেরই। অথচ একচোখা নীতি দেখিয়ে অন্তর্বর্তী সরকার সেই দাবি এড়িয়ে যাচ্ছে। নির্বাচনের কথা বললেই মনে হয় একটা প্রতিপক্ষের ভাবসাব এরকম। নির্বাচন তো সমস্ত দেশের মানুষের এটা অধিকার। যারা বাংলাদেশের মানুষকে তার মালিকানা থেকে বঞ্চিত করতে চায়, তার অধিকার থেকে বঞ্চিত করে, তাদের যদি কোনো ষড়যন্ত্র থাকে সেটা তো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এবং অনেকে বলছে আছে,
যারা আছে তারা চিহ্নিত হবে। সরকার চায় না যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক, তাদের পছন্দের দল হলো এনসিপি। এই দল যতদিনে সাবালক না হবে, যতদিন তাদের আরো শক্তি না বাড়বে, ততদিন পর্যন্ত নির্বাচন দেওয়ার ইচ্ছা বর্তমান সরকারের নাই, সরকার প্রধানের নাই। কিন্তু তারা যে নির্বাচন সম্বন্ধে মুখ বন্ধ রেখেছে এবং একটা দলকে প্যাট্রোনাইজ করে যাচ্ছে, কিংস পার্টি সৃষ্টি করেছে, এগুলো তো একটা খারাপ উদাহরণ। এমন আচরণে বিএনপির ধৈর্যচ্যুতি ঘটছে বলে জানান নেতারা। তবে কি নির্বাচনের দাবিতে আবারও রাজপথে আন্দোলন? সিনিয়র এই দুই নেতা বলছেন এখনই আন্দোলন নয়, তবে প্রয়োজনে ভোটাধিকার ফিরে পেতে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। কারণ একটা বিশৃঙ্খলা হলে আবার সেটা সুযোগ নেবে পতিত স্বৈরশাসক। আমরা আরো কিছুদিন দেখতে চাই তারা রোডম্যাপ ঘোষণা করে কিনা, বাট আমরা একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করব। কারো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, এটা তো খুব একটা অন্যায় ব্যাপার হয়ে যায়। বাংলাদেশের ভাবমূর্তির ব্যাপার আছে এখানে। বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে, একটা ক্রমান্বয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং সেটার জন্য তো এত মানুষ এত ত্যাগ স্বীকার করেন নাই। সুতরাং স্বাভাবিকভাবে তাদের অধিকারের জন্য তারা দাঁড়াবেই। দল হিসেবে বিএনপির মনোবল বিগত সময়ের চেয়ে শক্তিশালী। নির্বাচন কিংবা আন্দোলন, কেন্দ্র থেকে তৃণমূলে বিএনপির সেই সাংগঠনিক প্রস্তুতি আছে বলেও জানান দায়িত্বশীলরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো প্রতিনিয়ত আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো দেখভাল করছেন, নির্দেশনা দিচ্ছেন, এবং সেই অনুযায়ী মাঠ লেভেলে কাজও হচ্ছে। যে আমাদের সবসময় প্রস্তুতি আছে আন্দোলন এবং নির্বাচনের। বিএনপি তো একটা জনবান্ধব রাজনৈতিক দল, যার রুট একদম গ্রাম পর্যায়ে রয়েছে। সে কারণে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দিবে তারা সেটা তাৎক্ষণিকভাবে পালন করতে প্রস্তুত থাকবে, অবশ্যই আছে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন তাদেরই সমর্থনে গঠিত সরকারের বিরুদ্ধে ভোটের দাবিতে রাজপথে নামা বিব্রতকর। প্রত্যাশা, নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। আমরা একটা রোড ম্যাপ চাচ্ছি, কবে দিবে সেটা বললেই তো পরিষ্কার হয়ে যায়। এই ধোঁয়াশাটার কারণেই মানুষের মধ্যে নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এতে ডাক্তার শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। জুলাইয়ের সকল শক্তিকে বিনষ্ট করতে যে সকল ভারতীয় এজেন্ট কাজ করছে তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা সহ 3 দফা দাবি জানিয়েছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় প্রতিবাদ মিছিল শেষে তারা এই দাবি জানিয়েছেন। বলেন, উপদেষ্টা পরিষদে আসিফ নজরুল, আলী ইমাম সহ যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যতিব্যস্ত, অবিলম্বে তাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। তাদের দাবি, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই ঐক্য। কর্মকর্তাদের আন্দোলনের মুখে এনবিআর বিভক্তি নিয়ে জারি করা অধ্যাদেশ কার্যকর থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে অধ্যাদেশটি সংশোধন করা না পর্যন্ত এনবিআর এর সকল কার্যক্রম আগের মতো চলবে। কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সব কার্যক্রম পরিচালনা করবেন। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এনবিআর এর আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে 20 মে বৈঠক করেন অর্থ উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা এবং রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির 5 জন সদস্য। এ সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 13 জন প্রতিনিধি সভায় অংশ নেন। সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 2 জন প্রতিনিধি, রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যরা বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন। উপদেষ্টারা সকলের বক্তব্য শোনেন এবং তাদের মতামত জানান। এদিকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণের স্পষ্ট ঘোষণা না থাকায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তাদের 4 দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তারা জানায়, দাবি পূরণের আগ পর্যন্ত তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি শনিবার থেকে চলবে। ইতিমধ্যে যেসব বিষয়ে ঘোষণা দেওয়া হচ্ছে সেগুলোর জন্য সাধুবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে মূল 4টি দাবির সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। একই সাথে দাবি পূরণের ঘোষণা আসার সাথে সাথে কর্মসূচি প্রত্যাহারের কথা উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
গণপরিবহনের রঙিন স্বপ্ন অধরাই থেকে গেল। চালু হওয়ার 4 দিন পর থেকেই বন্ধ গোলাপি বাসের সেবা। কোথাও নেই কাউন্টার, ভাড়া নেওয়া হচ্ছে হাতে হাতে। সাধারণ মালিক শ্রমিকদের অভিযোগ, মালিক সমিতির অনিয়মে বন্ধ হয়ে গেছে বাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা। মালিক নেতারা বলছেন শ্রমিকদের অসহযোগিতায় ভেস্তে গেছে পরিকল্পনা। কথা ছিল বন্ধ হবে যেখানে সেখানে যাত্রী ওঠানামা, বাস থামবে কেবল নির্ধারিত কাউন্টারে। যাত্রী টানতে ডাকাডাকি করা হবে না, ভাড়া নেওয়া হবে কেবল টিকিটে। কিন্তু বাস্তবতা ভিন্ন, সবটাই রয়ে গেছে আশ্বাস আর প্রতিশ্রুতিতে। টিকিটের কোনো অপশন দেখিনি এখন পর্যন্ত, কোনো কাউন্টারও দেখিনি। হ্যাঁ, এটা টিকিটে হওয়ার কথা ছিল, কিন্তু টিকিটে তোমরা নিচ্ছে না। টানে টানে উঠেছে, ডাকে উঠেছে, এভাবে আগে ওইভাবে উঠেছে, এখন ওইভাবে উঠেছে। এক স্টেশন গেলেই 10 টাকা, আবার একটু দূরে গেলেও 10 টাকা। ঢাকাবাসীকে গণপরিবহনের স্বপ্ন দেখানো হয়েছিল গেল ফেব্রুয়ারিতে। ঘটা করে গাজীপুর উত্তরা বাড্ডা এলাকায় চলাচলকারী বাসের খোলস পাল্টে গোলাপি করা হয়। টিকিটও দেওয়া হয়েছিল যাত্রীদের, কাউন্টারও ছিল কয়েক জায়গায়। কদিন না যেতেই বাসের প্রত্যাশিত সকল সেবা উধাও, কেবল রয়ে গেছে তড়িঘড়ি করে দেয়া গোলাপি রং। কাউন্টার থাকলে আমি কাউন্টারে গিয়ে দাঁড়াইতাম, বুঝতে পারতাম বাস কখন আসবে, কিন্তু এখন তো উল্টো পাল্টা এলোমেলোভাবে দাঁড়াইতে হচ্ছে। গাড়িরা রাস্তার মাঝখানে ব্রেক করে বসে, ওইখানে ওঠার জন্য তো রিস্ক হয়ে যায়। কাউন্টার হলে কাউন্টারে বসতে পারে, যাত্রীদের মধ্যে বসতে পারে মানুষ, সেরকম তো কোনো সিস্টেম নেই। বাস চলছে আগের মতোই দৈনিক চুক্তিতে। জমার টাকা তুলতে প্রতিযোগিতারও কমতি নেই, তবু সন্তুষ্টি নেই হেল্পার চালকদের। 2 দিন পর চালাইয়া ওরা টাকা পয়সা নিয়ে বাইকে আছে, নাই তো নাই, আমাকে টাকাও দেয় নাই, বেতনও দেয় নাই, পরে এই থেকে আর টিকিটে চলে না। মালিক শ্রমিকদের অভিযোগ, টিকিট কাটার টাকা ঠিকমতো বুঝে পাননি তারা। কোনো মতে জোড়া তালি দিয়ে 4 দিন চলেছে, তাই দিন চুক্তিতে ফিরতে বাধ্য হয়েছেন তারা। ফুল ফিল আপ চলছে 2 দিন, তারপরে ওই ভাঙ্গা চলছে 2 দিন। যাত্রী কম না, যাত্রী হয়েছে যথেষ্ট। এরও বুঝাইছে যে হয় নাই, টিকিটে সেল হয় নাই। সাধারণ মালিক আছি, তারা ট্যাকও পায় নাই, এবং মনে করেন যে এখানে ড্রাইভাররাও বেতন পায় নাই। না, মিথ্যা কথা। এটা আমার 15-16 লক্ষ টাকা দেন হয়েছে, আমাদের লসের মুখে পালাইছে, এবং এটা বদ্ধ হয়েছে শ্রমিকদের জন্য। এরপরে ধরেন আরো কিছু অবকাঠামোর ব্যাপার আছে। ক্রিটিক্যাল ধরনে আমাদের স্টপেজ গুলা ট্রিটমেন্ট করে দেয় নাই, যাত্রী ছাউনি করে নাই, বাস বেয়ে নাই। গেল 8 বছর ধরে নগরীর বাস সার্ভিস পরিবর্তনে বৈঠক করে আসছে ডিটিসিএ, ডিএমপি, বাস মালিক ও সিটি কর্পোরেশন। এই সময়ে কর্মকর্তা পরিবর্তন হয়েছে, এসেছে নতুন সরকার, কেবল পাল্টায়নি ঢাকাবাসীর গণপরিবহনের চেহারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করতে পারবেন এমন ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা সংশোধন করা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল কোনো আসামি বা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রসিকিউটর পরোয়ানাভুক্ত আসামি বা আসামিদের গ্রেফতার করতে পারবেন। বৃহস্পতিবার সংশোধিত এই কার্যপ্রণালী বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য এম মহিতুল হক, ইনাম চৌধুরী ও মোহাম্মদ শফিউল আলম মাহমুদের আদেশক্রমে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ASM রুহুল ইমরান এই প্রজ্ঞাপন জারি করেন। 2010 সালের কার্যপ্রণালী বিধিমালার 24টি বিধিতে সংশোধন আনা হয়েছে। এর মধ্যে 5টি বিধি একেবারেই বিলুপ্ত এবং বাকি 19টি বিধি আংশিক বা পুরোপুরি বিলুপ্ত করে নতুন বিধি প্রতিস্থাপন করা হয়েছে। 2010 সালে প্রস্তুতকৃত এই রুলস অফ প্রসিডিউরের যে সংশোধনী আনা হয়েছে তার মধ্যে অন্যতম হল তদন্ত চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা অথবা তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রসিকিউটর যে কোনো অভিযুক্তকে অথবা সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবে। গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে ট্রাইব্যুনালে অথবা যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া 626 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী। বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। ঢাকা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আশ্রয় প্রার্থনা করেন। এ অবস্থায় তাদের আশ্রয় দেয় সেনাবাহিনী।
বাহিনী। আগস্টের 18 তারিখ সে তথ্য জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাইয়ের চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল। বৃহস্পতিবার বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন এবং বাকি 51 জন বিভিন্ন জনের পারিবারিক সদস্য রয়েছেন। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে চলছে বিতর্ক। বিদেশি ব্যবস্থাপনায় লাভ ক্ষতি কতটুকু, এ নিয়ে না যুক্তি দিচ্ছেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। এক পক্ষ ইতিবাচক বললেও আরেক পক্ষের মতে এ সিদ্ধান্ত অযৌক্তিক। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসাবে পরিচিত চট্টগ্রাম বন্দর আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। এই বন্দরের 4টি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সরকারি সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন অনেকে। গত 14 মে প্রধান উপদেষ্টা এবং এর আগে 8 মে বিডা চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। বিদেশি ব্যবস্থাপনায় বন্দর পরিচালনার সুফল ও যৌক্তিকতা তুলে ধরেন তারা। বিশ্বের শীর্ষ ব্যস্ত বন্দরের টার্মিনাল পরিচালনায় অভিজ্ঞ বিদেশি অপারেটর এলে লাভ দেখছেন ব্যবহারকারীদের একাংশ। ডিপি ওয়ার্ল্ড, রেড সি, গেটওয়ে, এই সমস্ত কোম্পানিগুলি হচ্ছে অত্যন্ত আধুনিক যেই টেকনোলজি আছে এগুলো নিয়ে আসবে, তাহলে বন্দরের আমাদের যে প্রোডাক্টিভিটি বর্তমানে আছে সেটা আরও বেড়ে যাবে। বিশ্বমানের বন্দর করা যায়, তাহলে কিন্তু সেই বন্দরকে দেখে আমাদের বাংলাদেশি যারা অন্যান্য সেক্টরে বিনিয়োগ করতে চাচ্ছে, বিদেশি বিনিয়োগকারী, তারাও কিন্তু আকর্ষিত হবে। অন্যদিকে পরিচালনায় সক্ষম দেশীয় অপারেটর থাকার পরও বিদেশি কোম্পানির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীদের অনেকে। চট্টগ্রাম বন্দরে কি ইনভেস্টমেন্ট করেন? এখানে শুধু টাকা নিয়ে শুধু ক্রেন দিয়ে নামানো ওঠানো, ওই ক্রেন তো আছেই। এরা হয়তো 1 ঘন্টায় 20টা নামাচ্ছে, আপনি হয়তো 22টা নামাইতে পারবেন বেশি স্পিড দিয়ে। মহামুরি কিছু তো হবে না এখানে। নতুন বন্দর করেন। বিদেশি বিনিয়োগ আমাদের দরকার আছে, কিন্তু আমার দেশি লোক যদি বিনিয়োগ না করে বিদেশি বিনিয়োগ কেন আসবে? আগে তো আমার দেশি বিনিয়োগ আসতে হবে। দেশি ব্যবসায়ী যারা আছে তারা যদি কনফিডেন্স না থাকে সরকারের উপর, দেশের উপর, বিদেশিরা কেন আসবে? বন্দরের বাইরেও অবকাঠামোগত উন্নয়নের শর্ত জুড়ে না দিলে সুফল মিলবে না বলছেন বন্দরের সাবেক এই কর্মকর্তা। বন্দরের ভেতরে শুধু উন্নয়ন অপারেশনের কাজ দিয়ে দেওয়া, এটি কিন্তু বন্দরের উন্নয়ন শেষ হয়ে গেল না। সারা দুনিয়াতে এইভাবে কন্টেনার অথবা লরি এগুলো কিন্তু একসাথে যায় না। ডেডিকেটেড ফ্রেট করিডোর করতে হবে। ভারতে করে ফেলেছে অনেক জায়গায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 2008 সালের জাতীয় নির্বাচনে হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্তের পর এমন প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলছেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে দুদকও আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। বিধি অনুযায়ী 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ এরপর টানা আরও 3টি নির্বাচনে পরপর তিনি দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী হিসাবে। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর এ নিয়ে তদন্ত শুরু করে দুদক। তদন্তে নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের তথ্য বিবরণীতে অসত্য তথ্য উপস্থাপনের প্রমাণ পেয়েছে দুদক। দুদক জানায় 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর সম্পদ এবং 3,47 লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেছিলেন শেখ হাসিনা। কিন্তু সংস্থাটিতে অনুসন্ধানে উঠে এসেছে ওই সময় শেখ হাসিনার স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 33,66,000 টাকার আর অস্থাবর সম্পত্তির মূল্য 5,18 লাখ টাকার। সব মিলিয়ে 2 কোটি টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ পেয়েছে দুদক। হলফনামায় প্রদত্ত যে সম্পদ বিবরণী তার সাথে বাস্তবের অর্থাৎ আমাদের অনুসন্ধানে প্রাপ্ত যে সম্পদ বিবরণী তার মধ্যে যে বৈষম্য, তার পরিপ্রেক্ষিতে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, আমরা সেদিকে এগিয়ে যাব। দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় তথ্য গোপন করায় শেখ হাসিনার নির্বাচনের প্রার্থী হবার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। নির্বাচনী বিধিমালায়
যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন। একই সাথে মিথ্যা তথ্য দেওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান। 18তে নির্বাচন হয়েছে, 24-এ নির্বাচন হয়েছে, আমরা ক্রমান্বয়ে সবগুলি আমরা এগিয়ে যাব। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মাত্র 17 মিনিটেই পাশ হয়ে গেল 15 তলা ভবনের নকশা, তাও আবার রাজধানীর উত্তরায় জলাশয়ের উপর। অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে রাজুকের সার্ভার হ্যাক করার মাধ্যমে। এর সঙ্গে জড়িত থাকার দায়ে মতিঝিলের এক ফটোকপি দোকানের 2 কর্মচারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। যে নগরীতে 5 তলা বাড়ির নকশা অনুমোদনে মাথার গাম পায়ে পড়ে, সেখানে মাত্র কয়েক মিনিটই পাশ হয়ে গেল বহুতল ভবনের নকশা, তাও আবার উত্তরা এলাকায়। যে ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে তাতে থাকার কথা রয়েছে 185টি ইউনিট। জানা যায় রাজুকের নকশা অনুমোদন সার্ভার ইসিপিএস হ্যাক করে এই কাজটি করেছে নীল নকশা নামের একটি দোকানের মালিক ও কর্মচারীরা। কেবল হ্যাকিংই নয়, অবৈধভাবে নকশা অনুমোদনের জন্য আর্থিক লেনদেনেরও প্রমাণ মিলেছে মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। 17 মিনিটে একটা হাই রাইজ বিল্ডিং নকশা অনুমোদন হয়ে গেছে। ঘটনা ধরা পড়ার পরই রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয় দোকানের 2 কর্মচারীকে, যদিও এর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন তারা। সবগুলো ফাইল ওনারা ডিটেলস দেখার পরে আমাদেরকে একটা ফাইল ওনারা বললো যে এখান থেকে জমা হচ্ছে, কিন্তু ওখানে বসে ক্রেডিট কার্ড থেকে টাকা জমা দিছে। এটা দেখার পরে ওনারা আমাদের এখানে নিয়ে আসছে। আমাদের সমস্যা হচ্ছে কি আমরা ফাইল সাবমিট করছি, এটাই আমাদের দোষ, এবং আমার বসের ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করছে। অভিযানকালে জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল সিলমোহর ও জালিয়াতি করা নকশা। যদি অন্য দোকান থেকে এটা আপলোড হয় তাহলে ওনার এখান থেকে পেমেন্ট হবে না। এই রিলেশন থেকে ওনাদেরকে আমরা এখানে অভিযুক্ত করে মামলার যে প্রস্তুতিটি হচ্ছে, মূল কারণ হচ্ছে এটি। আমরা নিশ্চিত হয়েছি যে ওই দোকান থেকে আসলে এই ধরনের এই জাতীয় কাজটি হয়েছে। রাজুক চেয়ারম্যান জানান, সার্ভার হ্যাক করার ঘটনায় আইনি ব্যবস্থা নিচ্ছে সংস্থাটি। প্রাথমিক তদন্ত শেষে উদ্ঘাটন করে যে নীল নকশা নামে একটা দোকান থেকে, কম্পিউটার দোকান থেকে এই কাজগুলো হয়, সেখানে আজকে আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা ওই তদন্ত টিম যায় এবং সেখান থেকে আমরা 2 জনকে আটক করি। মালিক এবং একজনকে পাওয়া যায়নি, যে 2 জন কর্মচারীকে পাওয়া গেছে তাদেরকে আমরা আটক করি এবং আমরা পুলিশের কাছে সোপর্দ করতেছি এবং আমরা একটা আইনানুগ ব্যবস্থা নেব, পূর্ণাঙ্গ একটা তদন্ত কমিটি করব। সংস্থার প্রধানের কাছে প্রশ্ন ছিল, এত বড় জালিয়াতি রাজুকের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া সম্ভব কিনা। চেয়ারম্যান বলছেন, যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তারই বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজুক। এখানে রাজুকের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা আমাদের লোকজনের, সেটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব, বিস্তারিত তদন্ত করব এবং যদি কেউ থাকে কঠোর শাস্তি এবং সেমভাবে, শুধু চাকরি না এবং আইনের আওতায়, যাতে অন্যরা যেমন আসতেছে বাইরের যারা এখানে যারা আছে তারাও সেমভাবে আইনের আওতায় যদি কেউ থেকে থাকে। নকশা জালিয়াতির পর থেকে পলাতক রয়েছে দোকান মালিক এনামুল হাসান। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জের দোয়ারা বাজারে জুতা চুরিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। গতরাতে উপজেলার হাজিনগর গ্রামে এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, গ্রামের হাবিব ও তার প্রতিবেশী ইকবাল বাড়ির পাশে পুকুর ঘাটে হাত মুখ ধুতে যায়। এ সময় হাবিবের জুতা চুরি হয়। এ নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি জড়ায় 2 জন। এর জের ধরে তাদের অভিভাবকদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বাধে সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান ওয়াহিদ আলী নামের এক বৃদ্ধ। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সদর হাসপাতালে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। টাঙ্গাইলের ঘাটাইলের 10 আনি বক্সিয়া গ্রামের মূর্তিমান আতঙ্ক হাজারি মালিক। জমি দখল, হত্যা ও হত্যা চেষ্টা মামলা সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। অতিষ্ঠ রয়েছে সেখানকার মানুষ। পুলিশ বলছে, তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা।
ঘাটাইলের দশানি বক্সিয়া গ্রামের হালিমা বেগম। স্বামীর রেখে যাওয়া 7% জমি তার শেষ সম্বল। সেই জমি রক্ষাই এখন চ্যালেঞ্জ। অভিযোগ, এলাকার প্রভাবশালী হাজারি মালেককে দখলে বাধা দেয় হত্যার হুমকি মিলেছে। বাড়ি করছি মনে করুন 40-45 বছর, তারপর এই বাড়ি মালিক হাজারি ব্যাংকে দেবো, লুটপাট করে দেবো, বাইরে দিব, আঙ্গ থাকবার দেবো না। রাস্তায় গেছিলাম, মারতে যাইছিল, মাইসের কাছে কইছিল যে রাস্তা মেজান যাস না, তোর কিন্তু মালিকে মারতে পারে। একই কারণে হুমকি ও মারধরের শিকার সাগর আলী। থানায় অভিযোগও দিয়েছেন তিনি। হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন আব্দুল্লাহ নামে একজন। এখনো কাটেনি তার ভয়। আমাকে ধরে সে মারছে, আমার দাড়ি উঠায়া আগুন দিয়ে পোড়া দিছে। গ্রামবাসীদের কাছে আমি বিচার চাইছি, তারা আমার বিচার দিতে পারে নাকি। 2009 সালে এক প্রতিবেশীকে হত্যার পর পুঁতে রাখার অভিযোগে মামলা হয় হাজারির বিরুদ্ধে। পরে জামিন নিয়ে টাকার মাধ্যমে তা দফারফা করেন বলেও অভিযোগ আছে। স্থানীয়দের দাবি, নিরীহদের টার্গেট করে জমি দখলি নেশা এই প্রভাবশালীর। ব্যাংকের টাকা জালিয়াতি সহ অভিযোগ আছে আরও। সব মিলিয়ে অতিষ্ঠ মানুষ। মালিক হাজিরি হচ্ছিল এই অত্র অঞ্চলের একজন খুনি সন্ত্রাসী, একাধিক খুনের আসামির সেই সন্ত্রাসীটা। আর সে আওয়ামী লীগের ছত্র ছায়ায় এত বছর খুব জ্বালায় আসছে এই এলাকার মানুষকে। সে তো মানুষ একজন খুন করছে, তোমরা জানো খারাপ। হ্যাঁ, দেখে গ্রামের মানুষ সবাই ভয় পায়, আমরাও ভয় পাই। মানে আমাকেও হুমকি দিচ্ছে যে আমি বুয়াপুরে কানেকশন ডিপার্টমেন্টে কাজ করি, রাস্তা থেকে উঠে নিয়ে আমাকে মেরে ফেলবে এবং কি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে মারবে। আর উনি এর আগে অনেক একটা মামলা করছে, মার্ডার করছে। মামলায় আপসের মাধ্যমে সে খালাস পেয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাজারি মালেক। দাবি, ষড়যন্ত্রের শিকার তিনি। মিথ্যা এটা কেসটাও দিচ্ছে মিথ্যা মারবে। আমি হইলাম একা, তারা হইল শত শত মানুষ। আমি একা কি, আর তার আমার হার্টে ডায়াবেটিস। পুলিশ বলছে প্রতিটি ঘটনার তদন্ত চলছে, তারপরই নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। যদি সত্য হয়, আমার কাছে সবকিছু আমি মামলা রুজু করি, যেটা সত্যতা পাই। আওয়ামী লীগের অনুসারী হাজারি মালেক সেই দাপটে এতদিন অপকর্ম করেছেন বলেও অভিযোগ আছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটা তাজায় ব্যস্ত নাটোরের খামারিরা। তাদের দাবি, পশু মোটা তাজাকরণে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। এখানকার পশুর চাহিদা থাকায় দেশের বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা ভিড় করেন খামারগুলোতে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করছেন খামারিরা। এসব পশু কিছুদিন বাদেই উঠবে কোরবানির হাটে, তাই পরিচর্যায় ব্যস্ত নাটোরের খামারিরা। জেলায় ছোট বড় মিলিয়ে খামার আছে অন্তত 22,000। রয়েছে ব্রাহ্মা, শাহিওয়াল, রাজস্থানী, নেপালি, হলিস্টাইন, ফ্রিজিয়ান ও দেশীয় শঙ্কর সহ উন্নত জাতের পশু। খামারিদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে। কসবাহাম আছে, হলিস্টাইন ফ্রিজিয়াম আছে, শাহিওয়াল আছে, উলুবাড়িয়া সার আছে। আমরা গরুগুলাকে খুব যত্ন সহকারে লালন পালন করে খাওয়াই। নিজের সন্তানকে যেরকম দেখশন করে রাখি, এরকম এদেরকে এরকম করে রাখি। আমাদের ফার্মে 220 কেজি থেকে শুরু করে 1300 কেজি পর্যন্ত 1300 কেজি ওজনের গরু রয়েছে। ধীরে ধীরে ঘনিয়ে আসছে ঈদের সময়। রাজধানী সহ দেশের বিভিন্ন হাটে উঠবে এসব পশু। ন্যায্য দাম নিশ্চিতে অবৈধভাবে পশু আসা বন্ধের দাবি খামারিদের। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসতেছে বা আমরা ব্যাপকভাবে পাইকারদের সাড়া পাচ্ছি। আশা করতেছি যে বছর আমরা ভালো দামে গরু বিক্রি করতে পারবো আর কি। দেশের বাইরে থেকে অনেক সময় গরু আমদানি হয়, যাতে গরুগুলো আমদানি না হয়। আমদানি হলে আমরা আমাদের খামারগুলা মার খেয়ে যাবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানির জন্য জেলায় এবার 5,14,000 পশু মোটাতাজা করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। নাটোর জেলার খামারিরা অত্যন্ত সচেতন। তারা এইসব গবাদি পশুকে প্রাকৃতিক খাবার প্রদানের মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশুগুলি লালন পালন এবং মোটাতাজা করে থাকেন। দেশীয় খাবার খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালন করায় নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে নাটোরে এবার কোরবানি ঈদে চাহিদার তুলনায় দ্বিগুণ গরু লালন পালন হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। তবে খামারিদের দাবি, কোনোভাবেই যেন অবৈধ পথে গরু প্রবেশ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।
ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীতে গুলিতে নিহত ঝালমুড়ি বিক্রেতা আরমান মোল্লার পরিবারের দিন কাটছে চরম কষ্টে। ছোট 3 সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন তার স্ত্রী। অর্থকষ্টে ছেলেকে দিয়েছেন এতিমখানায়। দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জুলাই অভ্যুত্থানে স্বামী আরমান মোল্লাকে হারিয়ে অথৈ সাগরে পড়েছেন সালমা বেগম। নাবালক 3 সন্তানকে নিয়ে এখন থাকছেন নরসিংদীর মাধবদীর চৌয়া বট্টেক এলাকায় বাবার বাড়িতে। জরাজীর্ণ ঘরে চরম কষ্টে দিন পার করছে জুলাই শহীদের পরিবার। নারায়ণগঞ্জের 2500-এর আরমান মোল্লা ছিলেন ঝালমুড়ি বিক্রেতা। পরিবার নিয়ে থাকতেন নরসিংদীতে। ছাত্রদের ডাকে জুলাই আন্দোলনে যোগ দেন তিনি। 21 জুলাই শিলবান্দি ইউনিয়নে গুলি লেগে পাড়ি জমান না ফেরার দেশে। ছাত্রগুলো গেছে কিছুক্ষণ পরে বাসার আরেকজন আমার ফোন দিয়ে কইছে যে ভাবি নাহিদ ভাই তো গুলি খাই বইরা রয়েছে। ব্যান দিয়া সদর নিচে পরে ওইখান থেকে মানে মৃত্যু করছে। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ সালমা বেগম। দিনমজুর বাবার সামান্য আয়ে সংসার চালাতেই হিমশিম অবস্থা। তাই 2 সন্তানের পড়ালেখা নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। এরই মধ্যে একমাত্র ছেলেকে দিয়েছেন এতিমখানায়। বড় মেয়ে পড়ছে স্থানীয় একটি মাদ্রাসায়। সালমা বেগম জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আর নারায়ণগঞ্জ জেলা পরিষদের দেয়া মোট 7 লাখ টাকার বড় অংশই নিয়ে গেছেন শ্বশুরবাড়ির লোকজন। নিজের খরচ পোলাপানের খরচ, তাই জন্য আমি আমার ছেলেটাকে আমি এতিমখানায় দিয়েছি। 5 লাখ টাকা তো আমার 1.5 লাখ টাকা দিয়েছে, হারা নিছে। বাকি 3.5 লাখ হারা নিয়ে গেছে। হ্যাঁ, হারা নিছে। নারায়ণগঞ্জ দিছে, ভিতরে 2 লাখ টাকার চেক দিছে। এটা আমার শাশুড়ি নিছে। ওনার বাবা খুব বৃদ্ধ মানুষ, ওনার চলতে খুব কষ্ট হয়, ওনার চিকিৎসা করতে হয়, ওনার বাচ্চাদের লেখাপড়া করতে হয়, খুব ভালো অবস্থায় নাই। আরমান মোল্লার প্রথম স্ত্রীর ছেলেকে নিয়ে 2500-এ থাকেন মা জবেদা বেগম। মাসের খরচ ছেলেই দিতেন। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন অসহায় অবস্থা। জেলা পরিষদের দেয়া অনুদান পেলেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দেয়া টাকা পুরোটাই আরমানের স্ত্রী নিয়েছেন বলে দাবি তার। 2 লাখ টাকা আমার হাতে রাখছি, আমার আছে দোকান চালাই যে আমি কইছি আমার বসে দিয়েছেন। হ্যাঁ, আবার কইছে বসে দিয়ে দেয়। দরিদ্র পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তার পরিবারের যে একটা সদস্য এতিমখানায় আছে সেটি আমাদের নলেজে ছিল না, আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা অবশ্যই তাদের পাশে কেন এতিমখানায় থাকবে, আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। জুলাই অভ্যুত্থানে নিহত আরমানের পরিবারের ভরণপোষণে সরকার এগিয়ে আসবে প্রত্যাশা স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ। বরিশালের কীর্তনখোলা নদীর তীরে 0.5 কিলোমিটারেরও কম দৈর্ঘ্যের সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশ মোকাম, বিআইডব্লিউটি এর একাধিক ঘাট, বাজার, সরকারি অফিস সহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে রাস্তার 2 পাশে। অতি গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা বেহাল হলেও সংস্কার করছে না কর্তৃপক্ষ। বরিশাল সিটি কর্পোরেশনকেও দেওয়া হচ্ছে না মেরামতের অনুমতি। তাই সাধারণ মানুষের ভোগান্তিও কমছে না। পোর্ট রোড ব্রিজ থেকে বালুরঘাট এলাকা, বরিশালের ব্যবসা বাণিজ্যে মাত্র 400 মিটার আয়তনের এই সড়কটির গুরুত্ব অনেক। একসময় বরিশাল নদীবন্দর ঘেঁষা এই সড়ক ব্যবহার করেই মালামাল আনা নেয়া করতেন পর্তুগিজ ব্যবসায়ীরা। কালের বিবর্তনে এই অঞ্চলে ব্যবসার প্রসার ঘটেছে, সড়কে বেড়েছে ব্যস্ততা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের মালিকানাধীন এই সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। অথচ গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থা কয়েক বছর ধরে। গাড়িগুলি চলতে পারে না, ব্যবসা বাণিজ্য লোকজন আসেই না। গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, যাত্রীর অবস্থা খারাপ হয়ে যায়, যাত্রী রুগী লইয়ে গেলে অনেক অবস্থা খারাপ হয়ে যায়। গাড়ি টানি এবং খুব পরিশ্রম হয়, হেভি পরিশ্রম হয় আনতে, কিন্তু ওই রাস্তায় পড়ে যায়, বস্তা আবার উঠানো লাগে। সামান্য বৃষ্টিতেই ভোগান্তি বাড়ে শতগুণ। খানাখন্দে পানি জমে দুর্বিষহ জীবন। মালামাল পরিবহন পথচারীদের হাঁটা চলায় দুর্ভোগ। হাঁটা চলা অনেক কষ্ট হয়, তারপর আমাদের স্কুল ড্রেস জামা কাপড় সব নষ্ট হয়ে যায়। অসম্ভব পানি জমে ঢালো হয়ে পুষ্করির মতো হয়ে যায় এই সব জায়গায়। এই জায়গা থেকে ফলপট্টি থেকে লঞ্চঘাট পর্যন্ত। বিআইডব্লিউটিএ অনাপত্তি পত্র দিলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি নির্মাণ করতে আগ্রহী সিটি কর্পোরেশন। অ্যাসিল্যান্ড অফিসের পূর্ব দিক দিয়ে
উত্তর দিকে যে রাস্তাটা গেল এই রাস্তাটা হলো বিআইডব্লিউটিআর এবং এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। ওনারা আমাদেরকে এনওসি দিলে আমরা আমি এই কাজটা করতে আগ্রহী, রাস্তাটা আমি লেভেল করে দেবো, কিন্তু ওনারা এখনও তেমন কোনো রেসপন্স করে নাই। সড়কটিকে কেন্দ্র করে বছরে কয়েক কোটি টাকা রাজস্ব পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সড়কটির সংস্কার কাজ নিজেরা করতে চাইলেও কোনো আশার বাণী শোনাতে পারেনি তারা। এটা তো সিটি কর্পোরেশন জায়গা হলে সেক্ষেত্রে তাদের রাস্তা হলে পরে সেক্ষেত্রে তারা করতে পারতো, যেহেতু বিএডব্লিউটির জায়গা আর আমরাই উন্নয়ন করে থাকি। সিটি কর্পোরেশন করলে পরে তারা এটা এখানে এসে রাজস্বর বিষয়ে একটা এসে তারা প্রভাব ফেলার চিন্তা ভাবনা থেকে যায়। বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতে সড়কটি মেরামতে ব্যয় হতে পারে সর্বোচ্চ 2.5 কোটি টাকা। সড়কটি মেরামতের বিনিময়ে রাজস্বে ভাগ বসাতে পারে সিটি কর্পোরেশন। সেই আশঙ্কা থেকে সিটি কর্পোরেশনের প্রস্তাবে অনীহা বিএডব্লিউটির। তবে রাজস্বের হিসাব নিকাশ বোঝে না সাধারণ মানুষ বা বুঝতেও চায় না। তারা বলছেন যত দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করা হোক। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ময়মনসিংহের ভালুকায় লাল, কালো আর সবুজ রঙের আঙুরে ভরে উঠেছে একটি বাগান। জমিতে 13টি প্রজাতির মিষ্টি আঙুরের চাষ করে ফলনের দেখা পেয়েছেন বাগান মালিক সুমন মিয়া। সহজ পদ্ধতিতে চাষ করে বাড়ির উঠানে কিংবা বাসার বারান্দায় ফলানো যাবে এই আঙুর। বাগান দেখতে এবং চারা কিনতে বিভিন্ন জেলা থেকে সুমনের কাছে যাচ্ছেন অনেকেই। কৃষি বিভাগ বলছে আঙুর চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। থোকায় থোকায় ঝুলছে লাল, কালো আর সবুজ রঙের আঙুর। ময়মনসিংহের ভালুকায় মাত্র 7% জমিতে 50,000 টাকা বিনিয়োগে 13 জাতের আঙুর চাষ করে নতুন সম্ভাবনা তৈরি করেছেন যুবক সুমন মিয়া। ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন দেশের চাষ পদ্ধতি দেখে চাষ শুরু করেন সুমন। 2 বছর চেষ্টা করে দেখা পান মিষ্টি আঙুরের। আশপাশের গ্রামের মানুষ দেখতে আসছেন আঙুরের বাগান। আমাদের দেশীয় আঙুর আসলে মিষ্টি হয়, এই কারণে সুমনও বলতেছে আগে বাগানে আসুন। প্রথমে ইন্ডিয়ান জাত লাগাইছিলাম, ইন্ডিয়ান চয়ন। ওটা আসলে বাণিজ্যিক ভাবে করার মতো না, বাজারের সাথে তুলনা করে বিক্রি করা যায় না। 13টা জাত সংরক্ষণ করে তারপরে আপনার 2024 সালে আবার শুরু করছি। তো 2024 সালের শেষের দিকে আমার কাছে ফলন হয়েছিল। ওগুলো মাশাআল্লাহ বাজারে যে আঙ্গুর আছে ওটার মতো মিষ্টি হয়, দেখতে অনেক সুন্দর। ভ্যালেজ, ডিকসন, অস্ট্রেলিয়ান কিং, ব্ল্যাক রুবি, ব্ল্যাক ম্যাজিক সহ বেশ কয়েকটি জাতের মিষ্টি আঙুরের ফলন হয়েছে ছোট্ট এই বাগানে। চারা সংগ্রহ করতে বিভিন্ন জেলা থেকে আসছেন চাষিরা। স্থানীয় কৃষি বিভাগ বলছে আগ্রহী চাষিদের জন্য ভালুকায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তারা। 10টা চারা নিয়েছি 350 করে। এটা পরীক্ষামূলকভাবে চাষ করবো, পরে আর কি ভাড়া বেশি করার নিয়ত আছে। আমার সাথে অনেকে যোগাযোগ করেছে যে কিভাবে আঙুর চাষ সম্প্রসারণ করা যায় বা আঙুর চাষে আগ্রহী। তো আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে, সেখানে আমরা ট্রেনিং করাতে পারবো। হাতে কলমে শেখার জন্য আমরা কিন্তু সুমন মিয়ার বাগানটা পরিদর্শন করতে বলেছি। এছাড়াও হর্টিকালচার সেন্টার আমরা কথা বলেছি, যদি সেখানেও ট্রেনিং এর ব্যবস্থা করানো যায় কৃষকরা কিন্তু অনেক বেশি উপকৃত হবে। সবুজ আঙুর 400 টাকা এবং লাল কালো আঙুর 450 টাকা কেজিতে বিক্রি করছেন সুমন মিয়া। চলতি মৌসুমে ফল ও চারা বিক্রি করে 2 লাখ টাকা লাভের আশা তার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও। তা না হলে হারাতে হবে অভিবাসীর বৈধতা। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটির বিদেশি শিক্ষার্থী ভর্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে সুযোগটি ফিরে পাওয়ার জন্য হার্ভার্ড কর্তৃপক্ষকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মার্কিন প্রশাসন। বিগত 5 বছরে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের সংঘটিত সকল সহিংস কর্মকাণ্ডের তথ্য সরবরাহ করতে হবে ট্রাম্প প্রশাসনকে। দিতে হবে সংশ্লিষ্ট ছবি, ভিডিও অথবা অডিও প্রমাণ। এজন্য প্রতিষ্ঠানটিকে 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছে প্রশাসন। ইসরায়েল বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সরকারের সাথে হার্ভার্ড কর্তৃপক্ষের টানাপোড়েন চরমে পৌঁছায়। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের প্রায় 7,000 শিক্ষার্থী পড়ালেখা করছেন।
টিটিপি বিএল-এর মতো নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে প্রতিহত করতে পাকিস্তানের সাথে সম্মত হয়েছে চীন এবং আফগানিস্তান। সন্ত্রাসী তৎপরতায় নিজেদের ভূখণ্ড ব্যবহার না করতে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছে দেশ দুটি। চীন সফর শেষে এমনটা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া 3 দেশের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন তিনি। এর আগে বৈঠকটিতে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মধ্য দিয়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর যুক্ত হয় আফগানিস্তান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে সর্বোচ্চ চেষ্টা করছি। সন্ত্রাসী তৎপরতার জন্য কেউই নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে বৈঠকে সম্মত হয়েছে 3 দেশ। কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ টিটিপি বিএলএ অথবা অন্য সন্ত্রাসী গোষ্ঠীদের রুখে দিতে রাজি হয়েছে আফগানিস্তান এবং চীন। গাজায় আগ্রাসনের জেরে ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি পর্যালোচনার ঘোষণা দেওয়ার বড় ধরনের আর্থিক সংকটের শঙ্কায় ইসরায়েল। তেল আবিবের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও ইইউ। তারা মুখ ফিরিয়ে নিলে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে তেল আবিব। এমনকি অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। বলা হচ্ছে মিত্রদের বাণিজ্য নিষেধাজ্ঞা এড়াতে গাজায় ত্রাণ প্রবেশ ইস্যুতে এখন নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে নেতানিয়াহু প্রশাসন। দিনের পর দিন ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় গাজা এখন পরিণত হয়েছে ক্ষুধার নগরীতে। অভুক্ত ফিলিস্তিনিদের কঙ্কালসার দেহ আর খাবারের জন্য হাহাকার তৈরি করেছে হৃদয় বিদারক পরিস্থিতি। দেরিতে হলেও যেন ক্ষুধার্ত ফিলিস্তিনিদের আর্তনাদ পৌঁছেছে ইউরোপীয়দের কাছে। গাজার পরিস্থিতি মানতে না পেরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে 27 দেশের এই জোট। পরিসংখ্যান বলছে ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। গত বছর তাদের মোট আমদানির 34% এসেছে জোটভুক্ত দেশগুলো থেকে, আর রফতানির ক্ষেত্রে এ হার 29%। বিশ্লেষকরা বলছেন ইইউ বাণিজ্য বন্ধের মতো সিদ্ধান্ত নিলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে ইসরায়েল, যা তাদের অর্থনীতিতে বড় সংকট তৈরি করতে পারে। যদি তারা বিধিনিষেধ আরোপ করা শুরু করে তবে আমাদের প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়বে। পাশাপাশি রপ্তানির পরিসরও ছোট হয়ে যাবে। এতে কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। কাজেই এর বিরূপ প্রভাব পড়বে ইসরায়েলিদের জীবনযাপনে। বলা হচ্ছে কয়েকটি মিত্র দেশের হুঁশিয়ারি আর ইইউর বাণিজ্য চুক্তি পর্যালোচনার ঘোষণায় চাপ বেড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর উপর। আর তাই গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশে রাজি হয়েছে ইসরায়েল। আগ্রাসনের মাত্রা না কমালেও যুদ্ধবিরতি ইস্যুতে আগের চেয়ে এখন নমনীয় সুর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কণ্ঠে। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে এরই মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে। বাণিজ্য চুক্তি বন্ধ করতে প্রয়োজন সব সদস্য দেশের সম্মতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।